প্রিয় দর্শক, ইন্ডিয়া খবরে আপনাদের স্বাগত। আমি প্রধীন মৌলিক। আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা হলো সিএএ। বর্তমান সিএএ সবথেকে একটি আলোচিত যে বিষয়, সেই বিষয়টা এখন চারিদিকে ভারতে যে রব রব যে আওয়াজ একটাই কি সিএএ। এই সিএএ কেউ কেউ আবার কি বিরোধিতা করছে, কেউ কেউ আবার কি সমর্থন করছে। এখন বিষয় আজকের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে সিএএ এটা কি কতটা বৈধ, এটা ঠিক না ভুল, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এখন যে বিষয়টা সিএএ, এই সিএএ এর পুরো নাম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটি 2019 সালে 12ই ডিসেম্বর এই বিলটি রাষ্ট্রপতি স্বাক্ষর করে এবং এই বিলটি তখন আইনে পরিণত হয়। কিন্তু এই দীর্ঘদিন ধরে এই বিলটিকে কার্যকরী করা সম্ভব হয়নি। এই বিলটি যখন পার্লামেন্টে পাস হয়, তখন পার্লামেন্টের যে উচ্চকক্ষ, সেখানে কিন্তু বিজেপির সদস্য সংখ্যা তুলনামূলকভাবে কম। সেইখানে দেখা যাচ্ছে 125 জন পক্ষে এবং 105 জন বিপক্ষে ভোট দেয়। এবং পার্লামেন্টে যেটা নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভা, এই লোকসভাতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা আসন আছে। তাই এই লোকসভাতে তার যে এই বিল পাস করাতে কিন্তু তার কোনো অসুবিধা হয়নি। এখন বিষয়, এই যে দীর্ঘদিন ধরে এই যে বিলটা যে আইনে কার্যকরী করা হয়নি কেন, এটা একটা অন্যতম অবশ্যই একটা কারণ ছিল কি দীর্ঘদিন ধরে লকডাউন। এই লকডাউনের জন্য এই আইনটা কার্যকরী করা সম্ভব হয়নি। এবার এখন যে বিষয়টা আমরা জানি যে 2024 সালে অর্থাৎ আজকের দিন দাঁড়িয়ে 11ই মার্চে এই আইনটা রাত্রি থেকে কেন্দ্রীয় সরকার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী তার সবুজ সংকেত অনুযায়ী এই আইনটাকে কার্যকরী করে। এর বিষয়বস্তু যদি আমরা সকলেই জানি, তবু আমি এটা 2 লাইনে আমি সমাপ্ত করতে চাই। এখানে বলা হচ্ছে যে 2014 সালে 31শে ডিসেম্বরের আগে যে সমস্ত বিশেষত 3টি দেশের কথা উল্লেখ করা হয়েছে, এই 3টি দেশ হচ্ছে কি আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান, যারা অমুসলমান অর্থাৎ ধর্মীয় কারণে যারা নিপীড়িত অত্যাচারিত হয়েছে, যারা ওইখান থেকে শরণার্থী বা উদ্বাস্তু হিসাবে ভারতে আগমন করেছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এখন যে বিষয়টা আজকে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করছে যে কি পৃথিবীতে ধর্মের ভিত্তিতে কোথাও নাকি নাগরিকত্ব দেওয়া হয় না, এটা অবশ্যই ঠিক কথা। কিন্তু এটাও ঠিক, পৃথিবীতে কোথাও কিন্তু ধর্মের ভিত্তিতে রাষ্ট্রভাগও হয়নি। যেহেতু ধর্মের ভিত্তিতে রাষ্ট্রভাগ হয়েছে, সেহেতু এখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়ার অধিকারও আছে। এই বাংলাতে বেশিরভাগ রাজবংশী নমশূদ্র সম্প্রদায় বা দলিত নিম্ন শ্রেণীর মানুষ, তারা বাংলাদেশ থেকে অনেক পরে আসে এবং বাংলাদেশ থেকে অনেক পরে আসার ফলে তারা কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তারা হয়তো রেশন কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড পেয়েছে, কিন্তু যখন তাদেরকে পাসপোর্ট করতে যাওয়া হয় বা তাদেরকে যখন চাকরি বাকরির বিষয়ে যখন ডিআইবিতে ভেরিফিকেশন হয়, সেখানে কিন্তু তাদেরকে 71 সালে বা তার আগে দলিল বা কোনো আইডেন্টি কার্ড বা কোনো প্রুফ চাওয়া হয়। এটা কিন্তু একটা হ্যারাসমেন্ট করা হয়। তাছাড়া যদি নাগরিকও হয়ে থাকবে, তাহলে এইগুলোর চাওয়ার অর্থটা কী? আর যেহেতু দেশের একটা সিস্টেম থাকা উচিত, কারণ কি পৃথিবীতে সমস্ত দেশে একটা সিস্টেম আছে। কারণ কি এখন এই যে সিস্টেমটা যদি কোনো দেশ বহন না করে, তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এর প্রধান উদ্দেশ্য কি, পাকিস্তান এবং বাংলাদেশ এখন আগে যখন দেশটা ভাগ হয়, তখন কিন্তু পাকিস্তান কিন্তু ভারতের উপর কি একটা হিংসা নিয়ে জন্মগ্রহণ করে। কি হিংসাটা কি, যে আমরা ভারতের সঙ্গে থাকবো না, কারণ কি ভারত হিন্দুদের রাষ্ট্র, এই জন্য কি আমরা ভালো থাকবো। এখন যে সমস্ত মুসলমান তৎকালীন সময়ে ভারতে থেকে এই ভারতকে তাদের নিজের স্বদেশ ভূমি মনে করেছিল, তারা অবশ্য তাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যে সমস্ত মৌলবাদী গোষ্ঠী ভারতে প্রবেশ করে ভারতের দেখা যাচ্ছে টাকা পয়সা দিয়েছে, কাগজপত্র তৈরি করে ভারতে তাদের আসার উদ্দেশ্য হচ্ছে অন্য কোনো উদ্দেশ্য, অর্থাৎ ভারতকে বিভাজন করা, ধ্বংস করার উদ্দেশ্য। এটা অবশ্যই আমি মনে করি এটা অনেক আগেই এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু কংগ্রেস সরকার সে ভোট ব্যাংকের রাজনীতির মাধ্যমে সেটা সে করতে পারেনি। এমনকি সুপ্রিম কোর্টে বলেছেন যে এটা এনআরসি অবশ্যই করা উচিত। এখন এনআরসির সাথে সিএ এর কোনো সম্পর্ক নেই, কারণ কি সিএ হচ্ছে, ধরা যাক আমার যে পূর্বপুরুষ তারা কিন্তু বাংলাদেশ। এখন আমার যে ঠাকুরদা অর্থাৎ দাদু, যখন দেশটা ভাগ হয়, তখন কিন্তু আমার দাদুকে বলা হয়েছিল না যে আপনি কোথায় থাকবেন, আপনি ভারত কি বাংলাদেশে থাকবেন, আপনার যে বাসভূমি এটাকে কিন্তু বাংলাদেশে রাখা হবে।
এই এই প্রস্তাব যদি দেওয়া হতো অবশ্যই উনি কখনোই বাংলাদেশের প্রস্তাবে সায় দিত না। তাহলে দেখা যাচ্ছে কি সবচেয়ে বড় যে সমস্যা, দুইজন যে ব্যক্তি তারা ক্ষমতার লোভে দেশটাকে ভাগ করতে তারা কুণ্ঠিত বোধ করেননি। এই দুইজন ব্যক্তি, একজন হচ্ছে কি মোহাম্মদ আলী জিন্নাহ আর জওহরলাল নেহরু। এখন এইখানে কিন্তু একটা আশ্চর্যের বিষয়, মোহাম্মদ আলী জিন্নাহ তার যদি আমরা একটু ইতিহাস দেখি, এই আলী জিন্নাহ কিন্তু তিনি জীবনে তার পূর্বপুরুষ ছিল হিন্দু এবং তিনি কিন্তু জীবনে কখনো মুসলিমদের নিয়মকানুন সেভাবে কখনো পালন করেননি, কিন্তু তিনি হয়ে গেল কি মুসলিম সমাজের তিনি হয়ে গেলি প্রধান নেতা। এখন যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে এখন এই সিএএ এটা যখন আইনটা পাশ করা হয়, তারপরে দীর্ঘদিন ধরে বিরোধীরা অভিযোগ করতো যে সিএ কি চালু করবে না, কারণ কি এটা যখন ভোট আসে তখন কি বিজেপি তখন জিগির তোলে। কিন্তু আসলে তার মানে কি এর থেকে প্রমাণিত যে আমি সিএকে সমর্থন করছি, সিএ যদি চালু করে আমি তাকে সমর্থন করব, যেহেতু একমুখী তারা বলবে যে সিএ চালু করবে না, আর যখন চালু করা হলো তখন বলছে যে সিএটা কি ঠিক না। তার মানে কি এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা বলতে এটাই কিন্তু বোঝায় যে দ্বিচারিতা। আরেকটা বিষয় আমরা তুলে ধরবো, সেটা হচ্ছে এখন যে বর্তমানে যে বিষয়টা সিএএ, আজকে ভোট ব্যাংকের রাজনীতির শিকার কারা? ভোট ব্যাংকের রাজনীতি আজকে আমরা দেখছি যে বাংলাদেশে প্রতিনিয়তই কিন্তু জনসংখ্যা কিন্তু হিন্দু জনসংখ্যা কমছে, পাকিস্তানেও কিন্তু হিন্দু জনসংখ্যা কমছে। আমার পূর্বপুরুষরা যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশ থেকে যদি আমার পূর্বপুরুষরা যদি ধর্ম চেঞ্জ করতো অর্থাৎ পরিবর্তন করতো, তাহলে কিন্তু আমাদের এদেশে আসার কোনো প্রয়োজনীয় বোধ করতাম না। আমরা নিজেদের ধর্ম বা সংস্কৃতি বা ঐতিহ্যকে রক্ষা করার তাগিদেই কিন্তু আমরা আজকে ভারতবর্ষে প্রবেশ করতে বাধ্য হয়েছি। যদি দেশটা ভাগ না হতো ধর্মের ভিত্তিতে, তাহলে তো এই সমস্ত কোনো প্রশ্নই উঠতো না। এখন বিষয় হচ্ছে দেশটা যেহেতু ভাগ হয়ে গেছে, এক সম্পত্তি কতবার ভাগ হয়। এখন যদি মানবিক দিক থেকে যদি বিচার করা হয়, যে কেন্দ্রীয় সরকার উল্লেখ করেছে যে 1948 সালে সম্ভবত এপ্রিল কি মে মাসে আগে যারা ছিল ভারতে তারা ভারতের নাগরিক। এখন যেটা বিষয়, আমার ব্যক্তিগত মতামত, যদি সেই সময় এমন আছে যারা ভারতের নাগরিক, ভারতের কোনো কাগজপত্র সেইভাবে ছিল না, তাদের খাবারও ছিল না, সম্পদ জমি জায়গা কিছুই ছিল না, কারণ কি জমি জায়গা ছিল কি কিছু মুষ্টিমেয় ভূস্বামীদের হাতে। এই জন্য আমরা গ্রামদান আন্দোলন, ভূদান আন্দোলন আমরা দেখতে পাই। এখন যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে সেই সময়ে যে এখন যে ইন্টারনেট ব্যবস্থায় যে সরকারি দলিল দস্তাবেজ থেকে মহাবেশখানা প্রভৃতি কিন্তু এখন বিভিন্ন ইন্টারনেটে কিন্তু সংরক্ষিত আছে, তখন কিন্তু সেই সংরক্ষণের ব্যবস্থা কিন্তু ছিল না। এখন এটা হচ্ছে বিষয়, আমার মনে হয় 1971 সাল থেকে এই এনআরসি বিষয়টা চালু করা উচিত। কারণ কি 1971 সালে যারা এদেশীয় নাগরিক, তাদের সমস্তই কিন্তু ভোটার লিস্ট বা দলিল বা অন্য কোনো পর্যায়ে তার প্রমাণ অবশ্যই রয়েছে। এখন যে বিষয়টা আমার ব্যক্তিগত মতামত, এই যে এনআরসি এই সিএ জিনিসটা সমস্ত রাজনৈতিক দলের তাদের বিভেদ ভুলে গিয়ে এটাকে সমর্থন জানানো উচিত। এই সিএতে কখনো শর্ত আরোপ করা হয়নি যে তুমি এই শর্ত যদি পালন করো তবেই তুমি নাগরিকত্ব পাবে। এখানে বিনা শর্তে নাগরিকত্বের কথা বলা হয়েছে। অতএব সবচেয়ে বেশি আজকে যারা সিএর বিরোধিতা করছে তারা কিন্তু এর ভুক্তভোগী না। এর ভুক্তভোগী হচ্ছে পশ্চিমবঙ্গ অসংখ্য দলিত থেকে শুরু করে নমশূদ্র রাজবংশীরা এর দ্বারা এফেক্টেড, অর্থাৎ ভুক্তভোগী। তাদের নিজস্ব স্বদেশ ভূমি সম্পত্তি আত্মীয় স্বজন আজকে সেরে কিন্তু এই দেশে আসতে বাধ্য হয়েছে। সেই ক্ষেত্রে যেহেতু ধর্মের মাধ্যমে তারা ধর্মীয় কারণে তারা আসতে বাধ্য হয়েছে, সেহেতু তাদেরকে নাগরিকত্ব অবশ্যই দেওয়া উচিত। এই বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।